Assalamu alaikum, ma'am. Ma'am, তুমি এবার টিপতে কাটলো না কিন্তু এটা তোর ভিডিও দেখো এটা অপশন আছে ভিডিও আছে আরে মাইকে মন আছে না তুই যদি কোনো কথা বস না তোমরা মিউট করে রাখো। যখন কথা বলবে, যখন কোনো প্রশ্ন থাকবে তখন প্রশ্ন করবে আনমিউট করে। আপাতত মিউট করে রাখো সবাই। স্টুডেন্টরা এখনো জয়েন করছে, এই জন্য ক্লাস শুরু করছি না, একটু অপেক্ষা করি। মোটামুটি যখন কয়েকজন হয়ে যাবে তখন ক্লাস শুরু করে দিব। গত ক্লাসে যা পড়িয়েছিলাম সেখান থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো রেডি করো, ক্লাস শুরুর সময় ওগুলো শুনবো। তোমাদেরকে বলেছিলাম যে যা যা পড়িয়েছি এখান থেকে প্রশ্ন থাকলে আজকে প্রশ্ন করতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, 10:05 বেজে গেছে, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। বলেছিলাম যে আজকে ব্যষ্টিক এবং সমষ্টিক অর্থনীতি পড়াবো।
এবং গত ক্লাসে যা পড়িয়েছি সেখান থেকে যদি ওই টপিকগুলোর উপর কারো কোনো প্রবলেম থাকে তাহলে ওই প্রশ্নগুলোর উত্তর আজকে আগে দিব। তো যেহেতু কেউ কোনো প্রশ্ন করছো না, আমি ধরে নিচ্ছি কারো কোনো প্রবলেম নেই। আর তারপরে যদি মনে পড়ে ক্লাসের শেষে বলবে আমাকে, প্রশ্ন নিয়ে বসে থাকবে না। আচ্ছা, ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি পড়াবো বলেছিলাম। ব্যষ্টিক অর্থনীতি কি সেটা দেখো, যে অর্থনীতিতে যখন এ পর্যন্ত যে পড়িয়েছি তোমরা দেখেছো যে আমরা যখন ধনতান্ত্রিক অর্থনীতি পড়েছি বা সমাজতান্ত্রিক অর্থনীতি পড়েছি, আমরা ওখানে কি করেছি যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মধ্যে চাহিদা এবং যোগানের একটা ব্যাপার পড়েছি। তো চাহিদা এবং যোগানের ব্যাপারটা যখন পড়েছি তখন কি আমরা একজন ব্যক্তির চাহিদা পড়েছি নাকি অনেকজন ব্যক্তির চাহিদা পড়েছি? যে বাজারে দামটা যখন নির্ধারিত হয় সেটা একজন ব্যক্তির চাহিদা দ্বারা নির্ধারিত হয় নাকি অনেকজন ব্যক্তির চাহিদা দ্বারা নির্ধারিত হয়? আমরা দেখেছি যে হ্যাঁ, অনেকজনের চাহিদা দ্বারা নির্ধারিত হয়। এই যে অর্থনীতিতে অনেকজনের চাহিদা দ্বারা দাম ব্যবস্থা নির্ধারিত হচ্ছে, এই জিনিসটা সমষ্টিক অর্থনীতিতে আলোচনা হয়। ঠিক আছে? মানে হচ্ছে সমষ্টিক অর্থনীতি বৃহৎ পরিসরে অর্থনৈতিক উপাদানগুলো নিয়ে আলোচনা করে, আর ব্যষ্টিক অর্থনীতি হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে অর্থনৈতিক উপাদানগুলো নিয়ে আলোচনা করে। যেমন একজন ব্যক্তির চাহিদা, একজন উৎপাদকের উৎপাদন, তারপর হচ্ছে একজন ব্যক্তির আয়, ব্যয়, সঞ্চয়, বিনিয়োগ, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র একক নিয়ে অর্থনীতির যে সেক্টরটা আলোচনা করে সেটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। ঠিক আছে? বা মাইক্রো ইকোনমিক্স। আর বৃহৎ পরিসরে যে অর্থনীতিটা আলোচনা করে, বৃহৎ পরিসরে অর্থনীতির যেই সেক্টরটা আলোচনা করে, যেমন ধরো আমরা জাতীয় আয় নিয়ে যদি মানে অর্থনীতির যে সেক্টরটা জাতীয় আয়, জিডিপি। ওয়ালাইকুম সালাম। ক্লাস শুরু হয়ে গেছে বাবা, এখন ক্লাসে অ্যাটেন্ড করো, আর কথা বলো না। এখন হচ্ছে এই যে বৃহৎ পরিসরে যারা অর্থনীতির যে সেক্টরটা আলোচনা করে সেটা হচ্ছে কি সমষ্টিক অর্থনীতি। বুঝতে পেরেছো? ব্যষ্টিক এবং সমষ্টিক অর্থনীতিটা বুঝতে পেরেছো? জি ম্যাম, বুঝতে পেরেছি। জি মিস। অর্থাৎ সোজা কথা হচ্ছে যেটা ক্ষুদ্রভাবে মানে অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র একক নিয়ে যে সেক্টরটা কথা বলে, আলোচনা করে, সেটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। আর বৃহৎ পরিসরে অর্থনীতির উপাদানগুলো নিয়ে যে সেক্টরে আলোচনা করা হয় সেটা হচ্ছে সমষ্টিক অর্থনীতি। এবং উদাহরণ হচ্ছে যে যখন আমরা একজন ব্যক্তির আয়, ব্যয়, ভোগ, বিনিয়োগ, সঞ্চয়, মানে একজন ব্যক্তি বা ভোক্তার আয়, ব্যয়, ভোগ, বিনিয়োগ, সঞ্চয় এরকম ছোট একটা একক নিয়ে যখন আমরা কথা বলবো, অর্থনীতির যে সেক্টর কথা বলবে, সেটা আমরা বুঝে নিব যে সেটা ব্যষ্টিক অর্থনীতি। আর যখন হচ্ছে জাতীয় আয়, তারপর হচ্ছে তোমার আমদানি রপ্তানির মতো বড় বড় ব্যাপার নিয়ে যে সেক্টরটা কথা বলবে সেটা হচ্ছে সমষ্টিক অর্থনীতি। আচ্ছা, এখন এখানে তোমাদের বইয়ে বিভিন্ন অর্থনীতিবিদের সংজ্ঞা দেওয়া আছে ব্যষ্টিক অর্থনীতি নিয়ে। পেজ নাম্বার 28। দেখো, একজন অধ্যাপক বলেছেন যে ব্যষ্টিক অর্থনীতি হলো ব্যক্তির এবং সুনির্দিষ্ট ব্যক্তিবর্গের অর্থনৈতিক কার্যকলাপের আলোচনা। এবং আরেকজন বলেছেন অর্থনীতির আনুবীক্ষণিক অবলোকন ও বিশ্লেষণকে ব্যষ্টিক অর্থনীতি বলে। অর্থাৎ আনুবীক্ষণিক মানে কি? খুব ক্ষুদ্র কোনো টপিকের অবজারভেশন এবং হচ্ছে সেটার ডিসকাশন, এই জিনিসটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতিতে হয়। আচ্ছা, তারপর আরেকজন বলেছেন যে ব্যষ্টিক অর্থনীতি হলো অর্থনীতির একটি শাখা যা অর্থনীতির একটি অংশ আলোচনা করে। একটি অংশ আলোচনা করে মানে এমন না যে ওই অংশটা নির্দিষ্ট করা, এই অংশটা ছাড়া আর কোনো অংশ নিয়ে আলোচনা করে না, এরকম না। একটি অংশ নিয়ে আলোচনা করে মানে হচ্ছে যে ক্ষুদ্র একটা অংশ নিয়ে আলোচনা করে। আচ্ছা, তারপরে দেখো একটা চার্ট দেওয়া আছে 28 নম্বর পেজে, একদম নিচে একটা চার্ট দেওয়া আছে, সেটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতির তত্ত্ব। অর্থাৎ এই যে ব্যষ্টিক অর্থনীতি আমরা পড়ছি বা অর্থনীতিতে পড়ানো হলে, এই ব্যষ্টিক অর্থনীতিতে কিছু থিওরি থাকে, যে এই থিওরিটা ফলো করে হচ্ছে এই সমস্যাটার সমাধান করা হয়। তো ব্যষ্টিক অর্থনীতিতে কি কি থিওরি আছে বা তত্ত্ব আছে, এটা হচ্ছে এখানে একটা চার্টের মাধ্যমে দেখানো হয়েছে। তো এই চার্টটা তোমাদেরকে পড়তে হবে এমসিকিউর জন্য। ঠিক আছে? এই যে চার্টটা,
এই যে চারটা, এই চারটা মুখস্থ করে ফেলবে এমসিকিউর জন্য। আচ্ছা, তারপরে বলেছে সমষ্টিক অর্থনীতি। আমি ব্যষ্টিক আর সমষ্টিক অর্থনীতি একই সাথে বলে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তো সমষ্টিক অর্থনীতি যেমন বলেছিলাম যে সামগ্রিক বিষয় নিয়ে যেটা আলোচনা করে, বইয়ে যে সংজ্ঞাটা দেওয়া আছে সেটা লক্ষ্য করো। অর্থনীতির আওতাভুক্ত কোনো বিষয়কে যখন সামগ্রিক বা জাতীয় পর্যায়ে বিশ্লেষণ করা হয় তখন তাকে সামষ্টিক অর্থনীতি বলে। এবং এখানেও কয়েকজন অর্থনীতিবিদের সংজ্ঞা দিয়েছেন যে তাদের পয়েন্ট অফ ভিউ থেকে সমষ্টিক অর্থনীতিটা কি। সেটা হচ্ছে যে সামষ্টিক অর্থনীতি বৃহদায়তন পরিবেশে অর্থনৈতিক কার্যক্রম সম্পর্কে আলোচনা করে। আরেকজন বলেছেন সামষ্টিক অর্থনীতি আলোচনা করে সামগ্রিক বিষয়াদি যেমন মোট কর্মস্থান, জাতীয় আয় প্রভৃতি। আচ্ছা, তারপরে সামষ্টিক অর্থনীতিতে যেসব তত্ত্ব আলোচনা করা হয় সেগুলো দিয়েছে। এগুলোর মধ্যে আছে সাধারণ দাম তত্ত্ব ও মুদ্রাস্ফীতি, আয় ও নিয়োগ তত্ত্ব, অর্থনৈতিক প্রবৃদ্ধি তত্ত্ব প্রভৃতি। আচ্ছা, এই যে দুইটা পেজ পড়লাম 28 এবং 29, এখান থেকে কি কি পড়বে তোমরা? এখান থেকে ব্যষ্টিক অর্থনীতির সংজ্ঞা, সামষ্টিক অর্থনীতির সংজ্ঞা, অর্থাৎ ব্যষ্টিক অর্থনীতি বলতে কি বোঝো, সামষ্টিক অর্থনীতি বলতে কি বোঝো, এবং ব্যষ্টিক অর্থনীতির কি কি থিওরি আছে এবং সামষ্টিক অর্থনীতির কি কি থিওরি আছে এটা পড়বে। আচ্ছা, তারপরের পেজে দেখো, পেজ নাম্বার 30 নাম্বার পেজে কি আছে? ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির পার্থক্য। এই জিনিসটা বেশ ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই জিনিসটা বেশ ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে। অর্থনীতির যে শাখায় অর্থ ব্যবস্থার ক্ষুদ্র ক্ষুদ্র একক নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। এবং এখানে উদাহরণ দিয়েছে, যেমন কি কি, একজন ভোগকারী, একটি উৎপাদন প্রতিষ্ঠান, একটি শিল্প ইত্যাদি। এগুলো হচ্ছে ব্যষ্টিক অর্থনীতির আলোচনার বিষয়। আর সমষ্টিক অর্থনীতির আলোচনার বিষয় হচ্ছে যে যে শাখায় অর্থ ব্যবস্থার সামগ্রিক দিক অর্থাৎ মোট ভোগ ব্যয়, মোট বিনিয়োগ ব্যয়, জাতীয় আয় ইত্যাদি আলোচনা করা হয় তাকে সামষ্টিক অর্থনীতি বলে। আচ্ছা, তারপরে আছে যে ব্যষ্টিক বা মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র এবং সামষ্টিক বা ম্যাক্রো শব্দের অর্থ হচ্ছে বৃহৎ। অর্থাৎ কি, এদের নাম থেকেই বোঝা যায় যে এদের আলোচনার বিষয়বস্তুগুলো কি হতে পারে। আচ্ছা, তারপরে আছে মাইক্রো শব্দটি গ্রিক মাইক্রোস থেকে উদ্ভূত এবং ম্যাক্রো শব্দটি প্রাচীন গ্রিক ম্যাক্রোস থেকে উদ্ভূত। তারপরে আছে এখানে অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র দিক সম্পর্কে আলোকপাত করা হয়, যা যা তখন বলেছি তাই তাই এখানে আছে। তারপর হচ্ছে যে প্রতিষ্ঠানের অর্থনৈতিক সমস্যাগুলি নিয়ে এখানে আলোচনা করা হয় ব্যষ্টিক অর্থনীতিতে। আর সামষ্টিক অর্থনীতিতে হচ্ছে অর্থনীতির বিষয় বা একক সমূহ পৃথকভাবে আলোচনা করে সামগ্রিক বিশ্লেষণ করা হয়। অর্থাৎ ব্যষ্টিক অর্থনীতিতে যেমন ক্ষুদ্র একটা অংশ আলোচনা করা হয়, সামষ্টিক অর্থনীতিতে হচ্ছে এই ক্ষুদ্র অংশটা আর থেকে মানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশের সমন্বয়ে বৃহৎ অংশটা নিয়ে আলোচনা করা হয়। যেমন ব্যষ্টিক অর্থনীতিতে আমরা একজন ভোক্তার আচরণ পড়ব, আর সামষ্টিক অর্থনীতিতে পড়ব যে অনেকজন ভোক্তা মিলে বাজারে যে মানে ভোক্তাদের চাহিদার কথা বলো বা ভোক্তাদের আচরণ সামষ্টিকভাবে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা সামষ্টিক অর্থনীতি পড়ে জানতে পারবো। আচ্ছা, তারপর কম বেশি সংজ্ঞাতে যা বলেছি তাই, এখানে আসলে বোঝার তেমন কিছু নেই। আচ্ছা, তোমরা যারা ক্লাসে প্রেজেন্ট আছো তোমরা হচ্ছে এখানে যে পার্থক্যগুলো দেওয়া আছে পার্থক্যগুলো পড়ো, পড়ে একটু আমি 1 মিনিট সময় দিচ্ছি, পার্থক্যগুলো পড়ো এবং আমাকে বলো যে এখানে আর বুঝতে সমস্যা আছে কিনা। আমার মনে হয় না এখানে বুঝতে সমস্যা আছে, তারপরে যদি কারো সমস্যা থাকে তাহলে আমি বলবো। নিজেরা পড়ো। শুনতে পেরেছো সবাই? জি ম্যাম। ওকে, একটু চট করে নিজেরা অর্থগুলো মানে পার্থক্যগুলো পড়ে ফেলো। আমি 6 পর্যন্ত পড়েছি, 7 থেকে পড়ো, 7 থেকে 15।
আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। মিস মিস 8 আমার নাম্বারটা একটু বুঝিয়ে দেন, চিত্রের কথা যে বলছে। কয় নাম্বার? 8 নাম্বার। 8। জি মিস। এর মাধ্যমে দেশের অর্থনীতির খণ্ড বা আংশিক চিত্র পাওয়া যায়, এর মাধ্যমে অর্থব্যবস্থার সামগ্রিক বা পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায়। ওই মিস একই কিসের কথা, চিত্র বলছে? চিত্র আর সংজ্ঞা মানে হচ্ছে যে ব্যষ্টিক অর্থনীতি যখন তুমি পড়বে, ব্যষ্টিক অর্থনীতির মাধ্যমে চিত্র বলতে হচ্ছে এটাকে মানে আমরা বলি না যে এই হচ্ছে আমাদের দেশের চিত্র, ঠিক আছে? চিত্র বলতে এখানে অবস্থা বুঝিয়েছে। তো এই যে ব্যষ্টিক অর্থনীতির কথা বলছে, 8 নাম্বার পয়েন্টের কথা বলছে যে ব্যষ্টিক অর্থনীতি যখন আমরা পড়বো কোনো দেশের, তখন হচ্ছে আমরা সে দেশের আংশিক অবস্থাটা বুঝতে পারবো, এবং সামষ্টিক অর্থনীতি যখন পড়বো তখন হচ্ছে সে দেশের পূর্ণাঙ্গ অবস্থাটা মানে অর্থনীতির পূর্ণাঙ্গ অবস্থাটা বুঝতে পারবো। এটাই বলেছে। ম্যাম 10 নম্বরটা একটু বুঝাবেন, ভুল সিদ্ধান্ত ব্যষ্টিক ওকে, অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতি অনেক সময় ভুল সিদ্ধান্ত দেয়, যেমন মন্দার সময় ব্যক্তির সঞ্চয়ের উপযোগিতা থাকলেও সামগ্রিক সঞ্চয়ের উপযোগিতা নেই। ব্যষ্টিক অর্থনীতির তুলনায় ভুল সিদ্ধান্ত কম হয়। আচ্ছা, ব্যষ্টিক অর্থনীতিতে কি বলেছি যে ক্ষুদ্র ক্ষুদ্র একক নিয়ে আলোচনা করা হয়, একজন ব্যক্তির অবস্থা নিয়ে আলোচনা করা হয়, তাই তো? এখন অর্থনৈতিক মন্দা জিনিসটা কি সেটা এখন এখানে বুঝতে হবে উদাহরণটা বোঝার জন্য। অর্থনৈতিক মন্দা হচ্ছে যখন হচ্ছে অর্থনীতিতে কোনো গ্রোথ থাকে না, তারপর হচ্ছে আনএমপ্লয়মেন্ট থাকে, যেমন বেকারত্ব বেড়ে যায়, ঠিক আছে? বেকারত্ব বেড়ে যায়, তারপর হচ্ছে অর্থনীতির মানে মোট কথা হচ্ছে অর্থনীতির খুব খারাপ অবস্থা চলতে থাকে। যেমন ধরো হচ্ছে সেখানে বেকারত্ব বেড়ে যাবে, তারপর হচ্ছে সেখানে জাতীয় আয় কমে যাবে, তারপর হচ্ছে সেখানে প্রোডাকশন কমে যাবে, মানে অর্থনীতিতে যে উৎপাদন আছে সেটা কমে যাবে। অ্যাজ এ হোল অর্থনীতির অবস্থা তখন খারাপ থাকবে, এটা হচ্ছে অর্থনৈতিক মন্দা। হ্যাঁ, তো এই মন্দার সময়ে অর্থনৈতিক মন্দা যখন চলে তখন হচ্ছে কি করতে হয় যে নগদ যত অর্থ আছে, মানে অর্থনীতিকে ইমপ্রুভ করানোর জন্য নগদ যত অর্থ মানে ধরো মানুষ যে নিজের কাছে জমা করে রাখে, এই অর্থগুলো হচ্ছে তখন জমা করে রাখা অর্থনীতির জন্য আরো খারাপ হয়। তখন এই অর্থগুলোকে কি করতে হয়, প্রোডাক্টিভ কাজে, উৎপাদনশীল কাজে নিয়োজিত করতে হয়। এখন আমরা যদি ব্যষ্টিক অর্থনীতি পড়ি, তখন আমরা একজন ব্যক্তির আয় ব্যয়, একজন ব্যক্তির সঞ্চয়, একজন ব্যক্তির বিনিয়োগ করছি, ঠিক আছে? তো ওই একজন ব্যক্তির হিসাবে তখন হয়তো আমাদের মানে আমরা যখন ব্যষ্টিক অর্থনীতি পড়বো, হোক সেখানে অর্থনৈতিক মন্দা চলছে, আমরা হয়তো একজন ব্যক্তির দৃষ্টিকোণ থেকে বুঝবো যে এখানে সঞ্চয় করা ঠিক আছে, ঠিক আছে? যেহেতু মানে তার দৃষ্টিকোণ থেকে তার জন্য সঞ্চয় করে রাখাটা ঠিক আছে। কিন্তু ওই আমরা যখন ওই সময়ের জন্যই আবার সামষ্টিক অর্থনীতি পড়বো, তখন দেখবো যে আসলে এখন অর্থনৈতিক মন্দার এই সময়ে সঞ্চয় করাটা ঠিক হচ্ছে না, এখন হচ্ছে বেশি বেশি বিনিয়োগ প্রয়োজন, বেশি বেশি উৎপাদন প্রয়োজন, ঠিক আছে? তো এটাই এখানে বলেছে যে অর্থনৈতিক মন্দার সময় উপযোগিতা মানে হচ্ছে কি, মানে উপযোগ হচ্ছে অর্থনীতিতে অন্য আরেকটা অর্থ প্রকাশ করে, এখানে উপযোগিতা বলতে উপকারিতা বুঝিয়েছে। যে একজন ব্যক্তি যখন একজন ব্যক্তির ব্যাপারে যখন আমরা পড়বো তখন হয়তো আমাদের কাছে মনে হবে যে অর্থনৈতিক মন্দার সময় তার কাছে কিছু টাকা জমাচ্ছে, ইটস ওকে, এটা ভালো। আর তখন আমাদের মনে হতে পারে যেখানে ভুল কিছু নেই। আর যখনই হচ্ছে আমরা সামষ্টিক অর্থনীতির কথা পড়বো, তখনই হচ্ছে আমরা দেখতে পাবো যে না, এখন এই সময়ে, এই মন্দার সময়ে হচ্ছে সঞ্চয় করাটা ঠিক না, এটাই বলেছে। কিন্তু এর মানে না যে ব্যষ্টিক অর্থনীতির গুরুত্ব কম, বা ব্যষ্টিক অর্থনীতি আমাদেরকে সবসময় ভুল ধারণা দেয় আর সামষ্টিক অর্থনীতি হচ্ছে আমাদেরকে সবসময় সঠিক ধারণা দেয়, ব্যাপারটা এরকম না। এটা একটা পার্সপেক্টিভের কথা বলেছে। ম্যাম 7 নম্বরটা একটু বুঝিয়ে দেন না, যোগসূত্র। আচ্ছা, পৃথক পৃথক ভাবে আলোচনা করে বলে এখানে যোগসূত্র নেই। যেমন ধরো একটা মার্কেটের কথাই মানে আলোচনা হচ্ছে, একটা মার্কেটে বিভিন্ন ভোক্তার কথা আলোচনা হচ্ছে, যে ধরো একটা মার্কেটে আমি একজন ভোক্তা, আবার আমার পাশের বাসার যিনি আছেন তিনি আরেকজন ভোক্তা, ঠিক আছে? তো আমি কি পরিমাণ ডিমান্ড করি, ধরো এটা চালের বাজার,
আমি কি পরিমাণ, এক মাসে আমার কি পরিমাণ চাল লাগে ব্যষ্টিক অর্থনীতিতে সেটা আলোচনা হচ্ছে। আবার হচ্ছে যেহেতু পৃথক পৃথক ভোক্তা নিয়ে বা পৃথক পৃথক ব্যক্তি নিয়ে এখানে আলোচনা করা হয়। আবার হচ্ছে আমার পাশের বাসার যে লোক আছেন বা আমার যে প্রতিবেশী আছেন তিনি এক মাসে কি পরিমাণ মানে তার চালের ডিমান্ড হয় সেটা নিয়ে হচ্ছে আলোচনা হচ্ছে। তো এখানে কি হচ্ছে, এই যে আমার চালের ডিমান্ড এবং তার চালের ডিমান্ড এই দুটার মধ্যে কিন্তু কোনো যোগসূত্র নেই, ঠিক আছে? আমার ডিমান্ড ডিপেন্ড করবে আমার আয় আমার খাদ্য চাহিদার উপর, তার ডিমান্ড ডিপেন্ড করবে তার আয় তার খাদ্য চাহিদার উপর, তাই না? এই দুটার মধ্যে কিন্তু ব্যষ্টিক অর্থনীতি কোনো যোগসূত্র স্থাপন করছে না। কিন্তু সামষ্টিক অর্থনীতি কি করে যে একটা বাজারে মানে চালের বাজারে যতজন ভোক্তা আছে ওই ততজন ভোক্তা এক মাসের মধ্যে কি পরিমাণ ডিমান্ড করছে, তাদের অ্যাভারেজ আয় কিরকম, তাদের অ্যাভারেজ খাদ্য চাহিদা কিরকম, মানে সবগুলোকে হচ্ছে অ্যাজ এ হোল সামগ্রিকভাবে বিবেচনা করে এবং সবগুলোকে কানেক্ট করার চেষ্টা করে। যেখানে 50 জন ভোক্তা আছে, 50 জন ভোক্তার মাসে এত মণ চাল তারা হচ্ছে এই বাজার থেকে কিনে এবং তাদের কেউ হচ্ছে প্রফেসর, তাদের কেউ হচ্ছে ডাক্তার, তাদের কেউ হচ্ছে ইঞ্জিনিয়ার, তো তাদের ইনকামটা হচ্ছে মোটামুটি এরকম, ঠিক আছে? এভারেজ ইনকামটা এরকম। তো তাদের এই ইনকামের বেসিসে তারা এতটুকু কিনে, প্রতি মাসে এত মণ চাল কিনে এই বাজার থেকে। এটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি, মানে এখানে হচ্ছে প্রত্যেককে কানেক্টেড করা হলো। আর ব্যষ্টিক অর্থনীতি হচ্ছে যে যার যারটা আলাদা আলাদা ভাবে তার তার পার্সপেক্টিভে বিচার করা হয়, এখানে কোনো কানেকশন থাকে না। বুঝা গেছে? মিস আমাদের রোল নাম এগুলো কি চ্যাট বক্সে লিখে দিব? রোল নাম নিয়ে হচ্ছে মানে একটা প্রপার নির্দেশনা আসবে। তোমাদের এরকম হতে পারে যে তোমাদের ভিডিও অন করা বাধ্যতামূলক হবে, তারপর হচ্ছে ইউনিফর্ম বানাতে বলবে, ঠিক আছে? তারপর হচ্ছে তখন হচ্ছে মানে প্রেজেন্ট থাকাটা পার্সেন্টেজটা অন্যভাবে কাউন্ট হবে। আর এখন তো হচ্ছে ইউটিউবে আপলোড করে দিচ্ছি, এখন মানে পার্সেন্টেজটা বা তোমাদের প্রেজেন্টটা ওভাবে কাউন্ট হচ্ছে না। যারা প্রেজেন্ট আছো তারা দিয়ে দাও। আচ্ছা, তাহলে পার্থক্য বোঝা হয়েছে সবার? পার্থক্য নিয়ে আর কোনো প্রশ্ন আছে? না ম্যাম। আচ্ছা, তাহলে কিন্তু প্রথম অধ্যায় আজকে শেষ। প্রথম অধ্যায় পড়ানো হয়ে গেছে। এখন আমি যদি তোমাদেরকে অনুশীলনী থেকে কিছু বহু নির্বাচনী প্রশ্ন ধরি যেগুলা পড়িয়েছি সেখান থেকে, দেখি যে তোমরা কিরকম পারো, বলতে পারবে? জি মিস। আচ্ছা, এটা নিয়ে আজকে ক্লাসে অল্প একটু করে আলোচনা করা হয়েছে। আমাকে বলো যে তোমাদেরকে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা পড়িয়েছিলাম ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায়। এই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাটাকে অ্যাডাম স্মিথ কি নামে উল্লেখ করেছেন? অ্যাডাম স্মিথ হচ্ছেন অর্থনীতির জনক, তিনি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাটাকে কোন নামে উল্লেখ করেছেন? সবাই বই খুঁজছো? কারো মনে নেই? অদৃশ্য হাত। অদৃশ্য হাত, ভেরি গুড। কে বলেছো? সম্পদের বিজ্ঞান। তানজিনা। তোমার নামটা বলো বাবা। তানজিনা আক্তার। তানজিনা আক্তার, ভেরি গুড। আচ্ছা, তারপর বলো যে এই যে মানুষের হচ্ছে অসীম অভাব আছে, ঠিক আছে? মানুষের অভাব হচ্ছে অসীম এবং সম্পদের পরিমাণ সীমিত। তো এই অসীম অভাব এবং সীমিত সম্পদ থেকে কোন সমস্যাটার উদ্ভব হয়? দুষ্প্রাপ্যতা। দুষ্প্রাপ্যতা। আর এই যে অসংখ্য অভাব থেকে গুরুত্ব বিবেচনা করে আমাদেরকে মানে গুরুত্ব অনুসারে হচ্ছে কিছু অভাবকে বাছাই করতে হয়, এটাকে কি বলে? বিনিয়োগ। কি কই সরি, এটা না। নির্বাচন। নির্বাচন, ভেরি গুড। নির্বাচন। অর্থনৈতিক ঘটনাকে ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিশ্লেষণ করাকে কি বলে?
ব্যষ্টিক ব্যষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক ব্যষ্টিক অর্থনীতি। আচ্ছা এটা বলো যে বাংলাদেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা বিদ্যমান? মিশ্র হতে হবে। মিশ্র অর্থনীতি আচ্ছা এখানে দেখো এই যে এটা একটা উৎপাদন সম্ভাবনা রেখা না, এটা একটা উৎপাদন সম্ভাবনা রেখা। হ্যাঁ, তো এখানে এই যে এন বিন্দু আছে, এই যে এন বিন্দু আছে, এই বিন্দুটাকে আমরা কি বলি? উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে যে বিন্দুটা অবস্থান করে সেটাকে কি বলা হয়? কত পেজ সেটা তো জানতে হবে না, উৎপাদন সম্ভাবনা রেখা আমি পড়িয়েছি না। এখন যে কোনো একটা উৎপাদন সম্ভাবনা রেখা তুমি বের করে দেখো যে উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে যে বিন্দুটা অবস্থান করে সেটাকে কি বলে? মনে আছে কারো? অর্জনযোগ্য বিন্দু। উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে যে বিন্দুটা অবস্থান করে সেটাকে বলে অর্জনযোগ্য বিন্দু। অর্থাৎ এই বিন্দুটাতে উৎপাদন করতে মানুষ চায় কিন্তু তার সম্পদ এবং প্রযুক্তির সীমাবদ্ধতার কারণে ওই বিন্দুটা অর্জন করা সম্ভব হয় না। এজন্য ওটাকে কি বলে? অর্জনযোগ্য বিন্দু। অর্জনযোগ্য বিন্দু। আচ্ছা ক্লাসে তো আসলে তোমাদের স্টুডেন্ট অনেক, কিন্তু ক্লাসের সাথে সবসময় ওরকম প্রেজেন্ট থাকে না। তো যেহেতু আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে, এই চ্যাপ্টারটা এবং লাইন বাই লাইন পড়ানো হয়েছে, তো তোমাদের হচ্ছে নেক্সট ক্লাসের জন্য পড়া থাকবে এখানে যতগুলো এমসিকিউ আছে সবগুলো সুন্দরভাবে পড়ে রাখবে। অ্যানসারও দেওয়া আছে, অ্যানসার দেখে দেখেই পড়বে, কিন্তু বুঝার চেষ্টা করবে। যে আমি অ্যানসার দেখে জাস্ট মুখস্থ করে ফেললাম এরকম যদি হয় তাহলে কিন্তু রাত গেলেই ভুলে যাবে যে কি পড়েছিলে। তো অ্যানসারটা দেখে হচ্ছে পড়বে এবং বুঝার চেষ্টা করবে যে এখানে কি বলেছে। তারপর হচ্ছে আজকে প্রেজেন্ট হচ্ছে কতজন? 23, আমি বাদে 22 জন প্রেজেন্ট আছো। আচ্ছা তো 22 জনে যদি 22টা প্রশ্নও করো, আমি আশা করবো যে 22 জন থেকে 22টা প্রশ্ন আমি পাবো। তো নেক্সট ক্লাসে হচ্ছে কি করবে, সবগুলো এমসিকিউ পড়ে ফেলবে এবং স্বাভাবিকভাবে সবাই সবকিছু বুঝবে এরকম না, কারো কোনো না কোনো ব্যাপারে প্রশ্ন থেকে যেতে পারে। তো নেক্সট ক্লাসে হচ্ছে এই প্রশ্নগুলোর সমাধান করা হবে। আচ্ছা এমসিকিউ বলো। মিস লাবিবা, কি নভেম্বরে নাকি আমাদের এক্সাম নেওয়ার কথা? কে বলেছে এটা? কার থেকে শুনেছো? এখন আর কথা বলে না। ইংলিশ স্যার বলেছে। ইংলিশ স্যার বলেছে। এক্সাম নিয়ে আমরা গতকালকেও একটা কলেজের টিচারদের মিটিং হয়েছে, সেখানে তোমাদের এক্সামের ব্যাপারে কোনো কথা হয়নি। ঠিক আছে, তোমাদের এক্সামের ব্যাপারে যদি কথা হয় তাহলে হচ্ছে টিচারদেরকে জানানো হবে যে ফার্স্ট ইয়ারের মেয়েদের এক্সাম হবে, আপনারা ওদেরকে সিলেবাস দেন। ঠিক আছে, তো যখন জানানো হবে, যখন আমাদের কাছে অফিসিয়াল কোনো ডিরেকশন আসবে তখন তোমাদেরকে জানিয়ে দিব। ঠিক আছে, আর স্যার যদি বলে থাকেন তাহলে স্যারের কাছে ডিটেল জিজ্ঞেস করবে। আচ্ছা সবাই একটু 3 নাম্বার পেজে যাও। বই তো সবার কাছে আছে, 3 নাম্বার পেজে যাও। আমি
হচ্ছে এই চ্যাপ্টার থেকে একটু সামারাইজ করে দিচ্ছি যে কি কি পড়তে হবে। হ্যাঁ, এখান থেকে পড়বে দুষ্প্রাপ্যতা কাকে বলে, নির্বাচন কাকে বলে, তারপর হচ্ছে অর্থনৈতিক সমস্যা বলতে কি বোঝো, 5 নাম্বার পেজে আছে এটা। অর্থনৈতিক সমস্যা বলতে কি বোঝো, মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো কি কি, মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি ও কি কি, এটা 5 নাম্বার পেজের মাঝামাঝি দেখো। ম্যাম আবার একটু কষ্ট করে বলবেন? বলো। ম্যাম ফার্স্টেরটা কি ছিল? আমি তোমার কথা বুঝতে পারছি না। ম্যাম ফার্স্টেরটা কি ছিল? দুষ্প্রাপ্যতা কাকে বলে, নির্বাচন কাকে বলে, মৌলিক অর্থনৈতিক সমস্যা কাকে বলে, মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি ও কি কি, এই যে 5 নাম্বার পেজে এগুলো অধ্যাপক স্যামুয়েলসনের মতে। তারপর আছে উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। জোড়া নাম্বার পেজে আছে সুযোগ ব্যয়, এবং 12 নাম্বার পেজে চিত্র বিশ্লেষণ আছে, সুযোগ ব্যয়ের চিত্র বিশ্লেষণ, সেটাও পড়বে। আচ্ছা, তারপরে 13 নাম্বার পেজ থেকে শুরু হয়েছে অর্থনৈতিক ব্যবস্থা। তো অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে এটা পড়বে। তারপরে 4টা অর্থনৈতিক ব্যবস্থা আছে, ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র এবং ইসলামী। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কাকে বলে, তার বৈশিষ্ট্য। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা কাকে বলে, তার বৈশিষ্ট্য। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে, তার বৈশিষ্ট্য। এগুলো পড়ে ফেলবে। ইসলামী অর্থ ব্যবস্থাটা অতটা আসে না, পড়ে রাখতে পারো, এক্সামে তেমন আসে না। হ্যাঁ, এবং এর মাঝে আছে যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, এটা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার মধ্যে আছে। 8 নাম্বার পয়েন্টটা হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। তো তোমরা যখন, তোমাদের কাছে যখন ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য চাওয়া হবে এক্সামে, তখন হচ্ছে এই জিনিসটা চিত্র সহ ব্যাখ্যা করার কোনো দরকার নেই, কারণ 4 নাম্বারের কোশ্চেন এত বড় করে পারবে না। তখন হচ্ছে শুধু অর্থনীতি মানে ধনতান্ত্রিক অর্থনীতি কাকে বলে, এবং এখানে যেই পয়েন্ট গুলো দেওয়া আছে, অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, 15টা, এগুলো যদি লিখতে পারো তাহলেই এনাফ। আর তোমাদের যে সৃজনশীলে ক, খ, গ এরকম যে ছোট ছোট প্রশ্নগুলো আছে, খ নাম্বার প্রশ্নে আসতে পারে বা গ নাম্বার প্রশ্নে আসতে পারে যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলতে কি বোঝো, ওরকম যদি হয় ওইটার জন্য হচ্ছে চিত্রটা সহ ব্যাখ্যাটা পড়ে রাখবে। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার চিত্র এবং ব্যাখ্যা পড়ে রাখবে, কিন্তু যদি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যর মধ্যে যখন লিখবে তখন এটা চিত্র সহ ব্যাখ্যা করা দরকার নেই। আচ্ছা, তারপরে যে আছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় উৎপাদন ও বন্টন পদ্ধতি, এই জিনিসটাও পড়ে রাখবে। নির্দেশমূলক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য, উৎপাদন ও বন্টন পদ্ধতি। আচ্ছা, তারপরে 20 নাম্বার পেজে দেখো ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থা, দুইটার পার্থক্য দিয়েছে, পার্থক্যটা পড়ে রাখবে। তারপর আছে মিশ্র অর্থ ব্যবস্থা, ইসলামী অর্থ ব্যবস্থা পড়বে এমসিকিউর জন্য খুব ভালো করে।
তারপরে 28 নাম্বার পেজে ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি এবং এর পার্থক্য। মোটামুটি এই হচ্ছে এই চ্যাপ্টার থেকে পড়ার জিনিস। আর নেক্সট ক্লাসের জন্য হচ্ছে কি পড়বে, এমসিকিউ যেগুলো বলেছি সবগুলো এটা কি পড়ে বলছে? কোনটা ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির পার্থক্য 30 নাম্বার পেজে। আর নেক্সট ক্লাসের জন্য হচ্ছে যতগুলো এমসিকিউ আছে সবগুলো পড়ে যার যার যে সমস্যা সেগুলো আইডেন্টিফাই করে রাখবে। ওগুলো অ্যান্সার দেওয়ার পরে হচ্ছে আমরা কি করব, নেক্সট চ্যাপ্টারে যাওয়ার চেষ্টা করব। আর তোমাদেরকে হচ্ছে একটা হোমওয়ার্ক হিসেবে একটা সৃজনশীল প্রশ্ন দিব নেক্সট ক্লাসে। সৃজনশীল প্রশ্নগুলো তো অনুশীলনীতে যা যা আছে তা পড়বেই, তারপরে তোমাদের নিজেদের প্র্যাকটিসের জন্য একটা সৃজনশীল প্রশ্ন দিব, ওটা অ্যান্সার করে আমাকে দেখাবে। ঠিক আছে? ওকে মিস। ঠিক আছে, তাহলে আজকে আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। এখন তো সময় শেষ হয়ে যাচ্ছে বাবা। কি কথা ছিল বলো, হারি আপ। ম্যাডাম আপনার লাস্ট ক্লাসের ভিডিওটা কি ইউটিউবে দেওয়া যাবে? মানে আমি লোডশেডিং এর লাস্ট জন্য ক্লাসের ভিডিও হয়নি। লাস্ট ক্লাসে হচ্ছে তোমাদের যেমন লোডশেডিং এর প্রবলেম থাকে, এখানে অনেক টেকনিক্যাল প্রবলেম থাকে। ওইটা হচ্ছে সব মানে আমরা রেকর্ড করে রাখি, তারপর ওটাকে কনভার্ট করতে হয়। তো কনভার্টে মাঝে মাঝে ঝামেলা হয়ে যায়। তো লাস্ট ক্লাসের ভিডিওটা ইয়াতে কনভার্টেড হয়নি, যে কারণে আপলোড করা যায়নি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সবাই পড়াটা পড়ে রেখো। ঠিক আছে, নেক্সট ক্লাসে কথা হবে আবার। ভালো থেকো সবাই। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম।